ওম শান্তি। চলুন আজকে আমরা একসাথে একটা গভীর যাত্রায় বের হই। এমন এক যাত্রা যা আমাদের শেখাবে কি করে আত্মপ্রভুত্ব অর্জন করা যায়, মানে নিজের ভেতরের জগতের ওপর সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নিজের জীবনের আসল রাজা হয়ে ওঠা যায়। এক মুহূর্তের জন্য আসুন এই শান্তির স্পন্দনটা আমরা ভেতরে অনুভব করি, কারণ সত্যি বলতে আজকের পুরো আলোচনার ভিতটাই হলো এই ভেতরের নীরবতা আর স্থিরতা। তো আমাদের আজকের এই সফরে আমরা মোট 6টা বিষয় নিয়ে কথা বলবো। 3 সিংহাসনের মালিক হওয়া মানে কি, তারপর দেখব নিজের ভেতরের রাজ্যকে কি করে চেক করতে হয়, জানবো সময়ের বিশেষ মূল্য আর সুখের ভাণ্ডারের কথাও, এরপর আত্মার প্রতি করুণা, আর সবশেষে তীব্র প্রচেষ্টার ডাক। এই 6টা ধাপ আমাদের আত্মসার্বভৌমত্ব বুঝতে সাহায্য করবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যাত্রার শুরুতেই একটা অসাধারণ সত্যি কথা জেনে রাখা দরকার, আর সেটা হলো আমরা প্রত্যেকটা আত্মা জন্ম থেকেই কিন্তু তিনটে শক্তিশালী সিংহাসনের মালিক। ভাবা যায়, এটা আমাদের একটা বলা যেতে পারে রয়্যাল স্পিরিচুয়াল ইনহেরিটেন্স বা রাজকীয় আধ্যাত্মিক উত্তরাধিকার। এখন প্রশ্ন হলো এই 3টা সিংহাসন কি কি? প্রথমটা হলো স্বরাজ বা আত্মসার্বভৌমত্বের সিংহাসন, মানে নিজের মন, বুদ্ধি, সংস্কার সবকিছুর ওপর নিজের পুরো কন্ট্রোল। দ্বিতীয়টা হলো বাবার অর্থাৎ পরম পিতার হৃদয়ের সিংহাসন, আর 3 নম্বরটা হলো ভবিষ্যতের বিশ্বরাজ্যের সিংহাসন। কিন্তু সবচেয়ে জরুরি কথাটা কি জানেন? এই প্রথম সিংহাসনটাই আসল, মানে স্বরাজ্যের সিংহাসনে বসে আমরা আজ যা যা প্রচেষ্টা করব সেটাই ঠিক করে দেবে যে আমরা বাকি দুটো সিংহাসন আদৌ পাবো কিনা। তো অধিকারের কথাটা তো আমরা জানলাম, কিন্তু আসল প্রশ্ন হলো এই অধিকারটাকে আমরা বাস্তবে ফিল করব কিভাবে? এর চাবিকাঠিটা কিন্তু খুব সহজ একটা অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে, আর সেটা হলো রোজ নিয়ম করে নিজের ভেতরের রাজ্যটা একটু চেক করা। আচ্ছা, এই স্বরাজ্য জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো নিজের ভেতরের দুনিয়ার একছত্র রাজা হয়ে যাওয়া। এমন একটা অবস্থা যেখানে আপনার মন, বুদ্ধি, সংস্কার সব কিছু আপনার কথা শুনবে, ঠিক একজন রাজার আদেশ যেমন সবাই মানে। এখানে কোনো কনফিউশন বা ভেতরের লড়াই ঝগড়ার বিদ্রোহ নেই, আছে শুধু একটাই আইন, শান্তি আর পবিত্রতার শাসন। দেখুন, এই দুটো অবস্থার মধ্যে তফাৎটা আকাশ পাতাল। একদিকে আছে স্বরাজ্য, যেখানে একটাই শাসন, একটাই পবিত্রতার ধর্ম আর অফুরন্ত শান্তি আর সুখ। আর ঠিক তার উল্টো দিকে আছে মায়ার রাজ্য, যেখানে কি আছে? দুটো আলাদা রাজ্যের মধ্যে সারাক্ষণ লড়াই, অপবিত্রতার প্রভাব, আর ভেতরে সবসময় একটা না একটা গণ্ডগোল, একটা অস্থিরতা লেগেই থাকে। তাহলে নিজের রাজ্যটা চেক করবেন কিভাবে? খুব সহজ, নিজেকে শুধু এই 4টে প্রশ্ন করতে হবে। 1. আমার ভেতরে কি একজনেরই শাসন চলছে, নাকি মন আর বুদ্ধির মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে আছে? 2. আমার রাজ্যে কি পবিত্রতার ধর্মটা ঠিকঠাক চলছে? 3. ভেতরের আইন শৃঙ্খলা মানে ল অ্যান্ড অর্ডার কি ঠিক আছে? আর 4, যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, আমি কি সবসময় একটা স্বাভাবিক শান্তি আর সুখ অনুভব করছি? আচ্ছা, এবার এমন একটা পয়েন্টে আসি যেটা আমাদের এই পুরো জার্নির স্পিডকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে, আর সেটা হলো সময়। কারণ আমরা এখন যে সময় রয়েছি, এই সময়ের প্রত্যেকটা মুহূর্তের দাম যে ঠিক কতটা তা হয়তো আমরা ভাবতেও পারি না। কথাটা শুনতে সহজ লাগলেও এর মানেটা কিন্তু খুব গভীর। বলা হচ্ছে এখন 1 সেকেন্ড 1 ঘন্টার সমান। এর মানে হলো এই সময়ে, মানে সঙ্গম যুগে, সময়ের ভ্যালু এতটাই বেশি যে যদি আমরা পুরো কনসেন্ট্রেশন দিয়ে 1 সেকেন্ডও চেষ্টা করি, তার ফল ঘন্টার পর ঘন্টা ধরে করার সাধারণ চেষ্টা থেকেও বেশি হতে পারে। আর ঠিক এই জন্যেই 1টা সেকেন্ডও নষ্ট করার মতো না, কারণ ফাইনাল পরীক্ষা তো আর বলে কয়ে আসবে না, তাই না? তাই নিজের রাজ্যে একটুও গাফিলতির জায়গা রাখা যাবে না, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। এতক্ষণ তো আমরা জার্নির কথা বললাম, কিন্তু এই লম্বা সফরে চলার জন্য শক্তি লাগবে, তাই না? সেই ফুয়েল বা জ্বালানিটা আসবে কোত্থেকে? উত্তরটা খুব সহজ কিন্তু দারুণ গভীর, সুখ থেকে। এখানে সুখ কিন্তু ডেস্টিনেশন নয়, বরং সুখী হলো সেই খাবার বা পুষ্টি যা আত্মাকে প্রতি মুহূর্তে পাওয়ারফুল করে তোলে। একটা কথা আছে, খুশির মতো কোনো পুষ্টি নেই। কথাটা 100% সত্যি। আত্মা যখন ভেতর থেকে জেনুইনলি হ্যাপি থাকে, তখন সে সব থেকে বেশি স্ট্রং থাকে। এই খাঁটি আনন্দটাই হলো আমাদের স্পিরিচুয়াল হেলথের আসল চাবিকাঠি। এখানে একটা দারুণ মজার প্যারাডক্স আছে কিন্তু,
দেখুন, বাইরের দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা এগুলো অন্যকে দিলে কি হয়, কমে যায়, তাই তো? কিন্তু এই আধ্যাত্মিক সুখ বা আনন্দের ভাণ্ডারটা একেবারে উল্টো। এটা এমন একটা আশ্চর্য জিনিস যা আপনি যত অন্যদের দেবেন আপনার কাছে এটা ততই বাড়তে থাকবে। এই যে আমরা আত্মপ্রভুত্বের কথা বলছি, এটা কিন্তু শুধু নিজের ভালোর জন্য নয়। যখন কেউ নিজের ভেতরের শান্তিকে প্রতিষ্ঠা করে ফেলে তখন তার একটা দায়িত্বও তৈরি হয়, আর সেই দায়িত্বটা হলো নিজের ভেতরের এই শান্তির শক্তিকে বাইরের দুঃখী পৃথিবীর দিকেও ছড়িয়ে দেওয়া। একবার ভাবুন তো, আজ সারাটা পৃথিবী দুঃখ, ভয় আর অশান্তিতে কেমন যেন কাঁদছে। ঈশ্বরের সঙ্গী হিসেবে আমাদের কাজ হলো সেই কান্নাটা শোনা, করুণাময় হওয়া আর তাদের কাছে শান্তির বার্তাটা পৌঁছে দেওয়া। আমাদের শুদ্ধ চিন্তা, ভালো কথা আর ভালো কাজের মাধ্যমে এই সেবার স্পিডটাকে আরও অনেক অনেক বাড়িয়ে তুলতে হবে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা পথ চলার কথা বলছিলাম, তাই না? কিন্তু এখন আর শুধু হাঁটার সময় নেই। এখন সময় হয়েছে পথের দিকে না তাকিয়ে সোজা লক্ষ্যের দিকে উড়ে যাওয়ার। এখন আর সাধারণ চেষ্টায় কাজ হবে না, এখন দরকার একটা নতুন গতি, যাকে বলা হয় তীব্র পুরুষার্থ। এই তীব্র পুরুষার্থ মানেটা কি? এর মানে হলো আর হেঁটে হেঁটে এগোনো নয়, এবার পাখির মতো উড়তে হবে। এটা এমন একটা স্টেজ যেখানে আপনার ফোকাস আর স্পিড এমনভাবে মিলেমিশে যাবে যা আপনাকে অবিশ্বাস্য দ্রুত গতিতে আপনার লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। আর সবথেকে বড় আশার কথা কি জানেন? এই তীব্র পুরুষার্থের জোরে যারা হয়তো এই পথে একটু দেরিতেও এসেছেন, তারাও কিন্তু তাদের পুরো রাজকীয় উত্তরাধিকারটা পেতে পারেন। কারণ এখানে কে আগে এসেছে কে পরে সেটা বড় কথা নয়, আসল কথা হলো আপনার চেষ্টার কোয়ালিটি আর তার স্পিড। তাহলে শেষ প্রশ্নটা আমাদের প্রত্যেকের নিজের কাছেই। এই অসাধারণ পরিবর্তনের পথে এই হাই স্পিডে ওড়ার জন্য আমরা কি সত্যিই প্রস্তুত? ওম শান্তি।